নমস্কার। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা বিশাল জমজমাট বিমানবন্দর যেখানে দিন রাত প্লেন ওঠানামা করছে, সেটা কিভাবে একটা একেবারে ফাঁকা মাঠ থেকে তৈরি হয়ে যায়? চলুন আজ সেই অসাধারণ জার্নিটা একদম শুরু থেকে, মানে প্ল্যানিং থেকে প্লেন পর্যন্ত ধাপে ধাপে জেনে নেওয়া যাক। দেখুন, একটা এয়ারপোর্টকে কিন্তু একটা ছোটখাটো শহরের সাথেই তুলনা করা যায়। এমন একটা শহর যা কোনো দিনও ঘুমায় না। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার টন জিনিসপত্র আর শয় শয় প্লেন, সবকিছু কি নিখুঁতভাবে চলছে। কিন্তু প্রশ্নটা হলো, এই বিশাল কর্মকাণ্ডের শুরুটা হয় কিভাবে? একটা শূন্য জমি থেকে এমন একটা জটিল সিস্টেম জন্ম নেয় কি করে? এই পুরো ব্যাপারটা বোঝার জন্য চলুন আমরা একজন এয়ারপোর্ট প্ল্যানারের মতো করে ভাবি। এই 5টি মূল ধাপের মধ্যে দিয়ে আমরা পুরো বিষয়টা দেখে নেব। তো যে কোনো বড় প্রজেক্টের মতো এয়ারপোর্ট তৈরিরও প্রথম ধাপ হলো ফিউচার প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী। মানে আগামীতে ঠিক কতজন যাত্রী বা কতগুলো ফ্লাইট এই এয়ারপোর্টটা ব্যবহার করবে তার একটা আন্দাজ করা। টেকনিক্যাল ভাষায় একে বলা হয় ডিমান্ড ফোরকাস্টিং। এখন প্ল্যানাররা এই ভবিষ্যৎ দেখার জন্য মূলত 3টে রাস্তা নেন। প্রথমটা হলো ট্রেন্ড প্রজেকশন, মানে পুরনো ডেটা দেখে ভবিষ্যতের একটা ছবি আঁকা, অনেকটা আগের বছরের পরীক্ষার নম্বর দেখে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার মতো। দ্বিতীয়টা হলো মার্কেট শেয়ার অ্যানালাইসিস, মানে পুরো এলাকার মোট যাত্রীর কত শতাংশ এই এয়ারপোর্ট পাবে সেই হিসেব করা। আর 3 নম্বর ইকোনোমেট্রিক মডেলিং, যেখানে দেশের অর্থনীতির ওঠানামার সাথে বিমানযাত্রার চাহিদাকে জুড়ে দেওয়া হয়। আর এই যে পূর্বাভাস, এগুলো কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয়। যেমন ধরুন, লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের প্ল্যানিংয়ের সময় অনুমান করা হয়েছিল যে 2005 সাল নাগাদ বছরে 86 মিলিয়ন, মানে 8,60,00,000 যাত্রী হবে। ভাবতে পারছেন, এটা অনেক দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট, যে কোনো বড় বিমানবন্দর ডিজাইন করার আগে একজন প্ল্যানারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কি হওয়া উচিত? আচ্ছা, যাত্রী সংখ্যা তো বোঝা গেল। এরপর আসে এয়ারপোর্টের হৃৎপিণ্ড, মানে রানওয়ের কথা। রানওয়েটা কোন দিকে মুখ করে থাকবে? আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাতাসে। ক্রসউইন্ড হল সেই হাওয়া যেটা রানওয়ের সোজাসুজি না এসে পাশ থেকে আড়াআড়ি ধাক্কা দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি সোজা হয়ে হাঁটার চেষ্টা করছেন, আর পাশ থেকে কেউ আপনাকে জোরে ধাক্কা দিচ্ছে। আপনার ব্যালেন্স রাখা কঠিন হয়ে যাবে, তাই না? প্লেনের জন্য ব্যাপারটা ঠিক তেমনই বিপজ্জনক। এখান থেকে একটা সহজ জিনিস বোঝা যাচ্ছে, প্লেন যত বড় আর ভারী হয় সে তত বেশি শক্তিশালী ক্রসউইন্ড সামলাতে পারে। তাই ইঞ্জিনিয়ারদের মূল লক্ষ্য থাকে রানওয়েটাকে এমন একটা দিকে তৈরি করা যাতে বছরের বেশিরভাগ সময় এই আড়াআড়ি বাতাসের প্রভাবটা সবচেয়ে কম থাকে। আর এই কঠিন কাজে ইঞ্জিনিয়ারদের সাহায্য করে উইন্ড রোজ নামের একটা দারুণ টুল। এটাকে বলা যেতে পারে একটা জায়গার বাতাসের বহু বছরের ডায়েরি। এই ডায়াগ্রামটা বলে দেয় বাতাস সাধারণত কোন দিক থেকে, কত জোরে আর কত ঘন ঘন বয়। এই ডেটাটাই রানওয়ের জন্য পারফেক্ট দিকটা বেছে নিতে সাহায্য করে। তাহলে মূল ব্যাপারটা হলো, কোন প্রাথমিক প্রাকৃতিক শক্তি একটা রানওয়ের দিক ঠিক করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। দিক তো ঠিক হয়ে গেল, কিন্তু পরের বড় প্রশ্নটা হলো রানওয়েটা কতটা লম্বা হবে? মানে একটা প্লেনকে নিরাপদে আকাশে ওড়ার জন্য যে গতিটা দরকার, সেটা তোলার জন্য যথেষ্ট জায়গা তো দিতে হবে। একটা রানওয়ের দৈর্ঘ্য মূলত 4টে ফ্যাক্টরের উপর নির্ভর করে। 1. প্লেনের টাইপ, মানে একটা ছোট প্লেনের থেকে একটা জম্বো জেটের অনেক বেশি জায়গা লাগবে। 2. এয়ারপোর্টের উচ্চতা। ভাবুন, সমুদ্রের ধারের ঘন বাতাসের থেকে পাহাড়ের ওপরের পাতলা বাতাসে দৌড়ানো অনেক বেশি কঠিন। প্লেনের জন্য তাই পাতলা বাতাসে লিফট পেতে বেশি গতি লাগে। 3. তাপমাত্রা, কারণ গরম বাতাসও পাতলা হয়। আর 4. রানওয়ের ঢাল বা গ্রেডিয়েন্ট। এই 4টে ফ্যাক্টর মনে রাখার একটা সহজ উপায় আছে, TATG, মানে টাইপ, অ্যালটিটিউড, টেম্পারেচার আর গ্রেডিয়েন্ট। এই তুলনাটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সমুদ্রের ধারে কোনো ঠান্ডা জায়গায় বাতাস ঘন থাকে, তাই প্লেন সহজেই লিফট পায় আর ছোট রানওয়েতেই কাজ চলে যায়। কিন্তু কোনো উঁচু আর গরম জায়গায়, যেমন ধরুন কোনো মালভূমি অঞ্চলে, বাতাস পাতলা হওয়ায় প্লেনকে অনেক বেশি দৌড়তে হয় লিফট পাওয়ার জন্য, আর তার জন্যই অনেক লম্বা রানওয়ের দরকার হয়। এবার এই কনসেপ্টটা কাজে লাগিয়ে একটু ভাবা যাক, কেন চেন্নাইয়ের মতো একটা সমুদ্রের কাছের শহরের থেকে ডেনভারের মতো একটা উঁচু জায়গায় থাকা শহরের রানওয়েকে অনেক বেশি লম্বা হতে হয়? রানওয়ে আর প্লেনের টেকনিক্যাল ব্যাপার তো অনেক হলো। এবার চলুন এয়ারপোর্টের সেই অংশে যাওয়া যাক যার অভিজ্ঞতা আমাদের সবার আছে, টার্মিনাল বিল্ডিং। একটা টার্মিনালকে শুধু একটা বড় বিল্ডিং ভাবলে কিন্তু ভুল হবে।
এটা আসলে একটা জটিল মেশিনের মতো, যার প্রধান কাজ হলো যাত্রী, তাদের লাগেজ আর সিকিউরিটির পুরো প্রসেসটাকে মসৃণভাবে আর তাড়াতাড়ি সম্পন্ন করা। এই জন্যই বিভিন্ন ডিজাইনের টার্মিনাল তৈরি হয়, যেমন লিনিয়ার বা স্যাটেলাইট, আর প্রত্যেকটারই নিজস্ব সুবিধা অসুবিধা আছে। এবার চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে যাওয়া যাক, যেখানে আমরা দেখব এয়ারপোর্ট কিভাবে শুধু প্লেন ওঠা নামার জায়গা থেকে আরও অনেক বড় কিছুতে পরিণত হচ্ছে। আধুনিক এয়ারপোর্টগুলো এখন ধীরে ধীরে এয়ারপোর্ট সিটিতে বদলে যাচ্ছে। মানে এয়ারপোর্ট নিজেই একটা ব্যবসা, বাণিজ্য আর বিনোদনের কেন্দ্র হয়ে উঠছে। এর ভেতরে আর বাইরে তৈরি হচ্ছে বড় বড় হোটেল, শপিং মল, বিজনেস পার্ক, কনফারেন্স সেন্টার, আরও কত কি। ফলে এয়ারপোর্ট আর শুধু যাত্রার একটা অংশ থাকছে না, নিজেই একটা ডেস্টিনেশন হয়ে উঠছে। ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য কাজটা শুধু রানওয়ে আর টার্মিনাল বানানোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না। আসল চ্যালেঞ্জটা হলো ২১শে শতকের জন্য কানেক্টেড, ইকোনমিক এবং সোশ্যাল হাব ডিজাইন করা। এই জ্ঞানটা শুধু ইট সিমেন্টের হিসেব করার জন্য নয়, বরং শহর, দেশ আর পুরো পৃথিবী একে অপরের সাথে কিভাবে যুক্ত হবে তার ভবিষ্যৎটা ডিজাইন করার জন্য। একবার ভাবুন তো, আগামী দিনের এয়ারপোর্টগুলো আমাদের জীবনযাত্রা, কাজ আর যোগাযোগের ধরনকে কতটা বদলে দিতে পারে।